আমার ওয়াইফ বলতেছে যে তোমার বাবা আমার ভিতরে থাকলে জীবনে কিছু করতে পারবে না। আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলতো তোমরা আলাদা হও, যা কিছু লাগে আমরা দিব, আমরা ফুল সাপোর্টে আছি। পরে বউয়ের সাথে 2020 সালে আমার বাবা কিছু ব্যবসায়িক লসের কারণে একটু ঋণগ্রস্ত হয়। ঋণগ্রস্ত হওয়ার পরে মানে বাবা মা সব সিদ্ধান্ত নেওয়া হয় যে বাড়িঘর সব বিক্রি করে ঋণ শোধ করে দিয়ে আমার দাদার বাড়ি হচ্ছে বগুড়া, ওখানে চলে যাই। ওখানে চলে যাওয়ার পর মোটামুটি চলতেছিল। চলার পরে বাবা মা আর্থিক অবস্থা খুবই খারাপ। তারপরে বাবা মা সিদ্ধান্ত নেয় যে আমাকে একটা বিয়ে দিবে। তো বিয়ে দেওয়ার কথা যখন সিদ্ধান্ত নিল তখন আমার বাবার এক ফ্রেন্ড বলল তার নাকি একটা মেয়ে আছে, সে ডিভোর্সি। বলছে যে টাকা পয়সা যা লাগে দিব, সমস্যা নেই, আপনাদের থাকার তো এখন কোনো জায়গা নাই। বাবাকে টাকা পয়সার প্রলোভন দেখাইছে আর কি। তো তারপর বাবা রাজি হয়ে যায়। তখন তো মনে করেন আমার অতটুক ছিল না, ভাবছি যে বাবা মার কিছু নাই, আমারও ছিল যদি বাবা মা কিছু করতে পারে, সেজন্য রাজি হলাম। পরে ওরা তখন আমাকে দেখা সাক্ষাৎ করে ওরা চলে গেছে, ওরা পছন্দ করছে। তারপরে আমি দেখলাম আমার পছন্দ অপছন্দ বলতে কি যে বাবা মা যেটা করছে এখন এটা আমার মেনে নিতেই হবে। তো তারপরে বিয়েটা যাই হোক কোনোভাবে হলো। যৌতুক কত টাকা নিয়েছিলেন? 50,000 টাকা নেওয়া হয়েছিল আর কি। আচ্ছা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ আইনে যৌতুক নেওয়া দেওয়া এগুলো সম্পূর্ণ রকম নিষিদ্ধ এবং অপরাধ হিসাবে গণ্য করা হয়, যেটার জন্য বাংলাদেশের আইনে বিভিন্ন জেল জরিমানার বিধান রয়েছে। তো তারপরে বিয়ে করে নিয়ে আমি বগুড়াই গেলাম আর কি। ওইখানে থাকতাম, ভাড়া থাকতাম, ছোটোখাটো একটা চাকরি করতাম, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। তারপরে ওইখানে তেমন কোনো একটা বাড়তি কোনো ইনকাম হতেছিল না। পরে তার জন্য ঢাকা আসলাম আর কি। ঢাকায় এসে মনে করেন আমি হেমায়েতপুরে ভাড়া নিলাম। নেওয়ার পরে আমার ওয়াইফকে নিয়ে আসলাম। বাবা মা নারায়ণগঞ্জ ছিল, ওইখান থেকে এখানে নিয়ে আসলাম সবাইকে। হেমায়েতপুর আনার পর ওইখান থেকেই শুরু যে আমার ওয়াইফ বলতেছে যে তোমার বাবা মার ভিতরে থাকলে জীবনে কিছু করতে পারবে না। আমার শ্বশুর শাশুড়ি আমার ওয়াইফকে সারাদিন একটাই মন্ত্র পড়াতো যে তোর জামাই জীবনে কিছু করতে পারবে না যদি তোর শ্বশুর শাশুড়ির ভিতরে থাকে আর কি। তো আমাকে বলতো তোমরা আলাদা হও, যা কিছু লাগে আমরা দিব, আমরা ফুল সাপোর্টে আছি। তো তারপরে মনে করেন যে ওয়াইফের সাথে খুব ঝোর ঝামেলা, বাবা মায়ের ভিতরে থাকা যাবে না, বাবা মায়ের ভিতরে থাকা যাবে না। পরে বউয়ের সাথে আমি আলাদা রুম নিয়েছি, বাবা মা আলাদা থাক। তো তারপরে কিছুদিন যাইতে মনে করেন যে এমন পর্যায়ে চলে গেছে যে আমার বাবা মার সাথে আমার কথা বলতে দিত না। তো আমি অনেক সময় দেখা গেছে কাজ থেকে আসতাম হচ্ছে আপনার সন্ধ্যা 7টা 6টা এরকম সময় আসতাম। তো এমন সময় যদি একটু গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে বাইরে যেতাম, তো ওই সময় বাসায় ঢুকতে গেলে আমার বউয়ের সাথে আমার ধাক্কি লেগে যেত, তুই রুমে ঢুকতে পারবি না, তুই কোথায় গেছিলি। আমি বলি যে আমি বাবা মার কাছে গেছিলাম, একটু গল্প গুজব করলাম, তোর বাবা মার কাছে যাওয়া যাবে না, একবারে ফুললি নিষেধ। তো একদিন আমার বড় বোন অসুস্থ, থ্যালাসেমিয়া রোগী, ব্লাড দেওয়া লাগে। তো আমাকে ফোন দিছে যে ভাই তুই কই আসছিস। আমি বলছি আমি বাসায়। তো তখন উনি বলতেছে যে আমার বাসায় একটু আসবি। তো আমি ফোনটা কেটে দিছি, দিয়ে বলতেছি আমি যাইতেছি। ফোনটা কেটে দেওয়ার পরেই আমার বউ আমার হাত থেকে ফোন কেড়ে নিতেছে যে তুমি কই যাবা। আমি বলছি আমার বোন অসুস্থ, বোনকে দেখি কি করা যায়। না, যাওয়া যাবে না। রুমে ধাক্কি করে আমার সাথে একবার আমার মারামারির মতো অবস্থা। এমন একটা দিন আছে যেই দিনে মনে করেন যে আমি মায়ের বাসায় গেছি, যাওয়ার পরে মা বলতেছে কি বাবা এখনও তো খাওনি, তো একটা মুঠ খাইয়ে যাও। আমার মায়ে মনে করেন যে ভাতের প্লেট বেড়ে নিয়ে আমার পিছে ডাকতেছে বাবা খাইয়ে যা। আমি বলতেছি না মা, খাওয়া সম্ভব না। মা বলতেছে কেন? বলতেছে যে আমার বাসায় গেলে এরকম সমস্যা হয়, ও ঝগড়াঝাড়ি করে। আপনার বাবা মার বাসায় একটু খেতেও পারতেন না? না, যদি জানতো যে আমি খাইছি তাহলে গন্ডগোল লেগে যেত। তখন আমার অখাদ্য ভাষায় গালাগালি করতো যে তুই তোর মায়ের বাসায় খাই আসছোস। তারপরে একদিন আমার ছেলেকে নিয়ে গেছি আমার মায়ের বাসায়। ছেলেকে নিয়ে যেয়ে মনে হয় 1-1.5 ঘন্টা বাবার সাথে খেলছে। খেলার পরে বাসায় আসছি, আমাকে আর বাসায় ঢুকতে দিবে না। অথচ রুম ভাড়া আমি দিতেছি, ওরে খাওয়াইতেছি, ওরে পড়াইতেছি, ওরে রুম থেকে বের হতেই দেয় না, যে আমি কাজ করতেছি তুমি বয়ে থাকা খাও, সমস্যা নেই। তো আমার ছেলেকে নিয়ে আমি বাসায় ঢুকছি, আমরা বলতেছি তুই কোথায় গেছিলি। আমি বললাম যে বাবার বাসায় গেছিলাম, আমি যাইতেই পারি। তো আমার পোলারে নিয়ে গেলি, এরকম করে ডাইরেক্ট বলতেছে। তা আমি বললাম যে আমার পোলা আমার বাবার কাছে গেছে, এত তো দোষের কিছু নাই। সেদিন আমার পোলাটা মনে করেন যে রুমে ঢোকার পরে বরাবর 1 ঘন্টা দুধের জন্য কান্না করছে, ও দুধ দেয়নি। ছেলের বয়স তখন মোটামুটি 13-14 মাস। ছেলে আমার 1 ঘন্টা বরাবর কান্নাকাটি করছে, কিন্তু দুধ দেয়নি। আমার তো টোটাল যে বাইরে গেলাম একটু লেট হয়েছে, বাসায় ভাত পানি সব বন্ধ। ও সন্দেহ করতো কি যে মানে আমি বাইরে গেলাম, বাবা মার সাথে গেলাম, যাই বসলাম, বাবা মা আমাকে বুদ্ধি দিল, এরকম বিষয়। তো তারপরে এরকম চলতে একদিন মায়ের বাসার থেকে 8টার পরে বাসায় ঢুকছি, তখন বলতেছে কই গেছিল। আমি বললাম যে মায়ের বাসায় গেছি। ও ডিরেক্টলি এমন একটা কথা বলছে যা বলার মতো ভাষা নেই। ও বলতেছে আমার কাছে আর আসার দরকার নেই, তুই তোর মায়ের কাছেই থাক। তো তারপরে এরকম চলতে আমিও এক পর্যায়ে বাবা আমার সাথে যোগাযোগ মানে প্রায় বিচ্ছিন্নের মতোই চলে আর কি।
যখন আমি বাবা মার সাথে যোগাযোগ টোটালি বন্ধ করে দিলাম তখন একটু শান্ত হলো। শান্ত হওয়ার পরে এখন তো আমি একা, বাবা মার সাথে তেমন কোনো যোগাযোগ করি না বা বাবা মাকে টাকা পয়সাও দিতে দেয় না। পরে লাস্টে আমার বউ টোটালি ফোনে বিজি হয়ে গেল, রাত ভোর 4টা বাজে উঠে রাঁধতে যায়, তখন মনে করেন যে ফোন দিয়ে কথা বলে। তো এক পর্যায়ে আমাকে আর বাসায় থাকতে দেয় না, আমি বাসায় গেলে তুমি অন্য কোথাও কাজে চলে যাও, তো এই কাজ দিয়ে হয়ে দিচ্ছে না, ওই বাসায় যাওয়া মাত্র তুমি কেন আসছো বাসায়, কখন যাবা, এরকম বিহেভ করতো। তো তারপরে এক পর্যায়ে মনে করেন যে আমি সব কিছু বুঝে ফেলি যে না ওর অ্যাফেয়ার্স চলতেছে। আমি জানতাম যে ওর অ্যাফেয়ার্স আছে কিন্তু শিওর ছিলাম না, মানে প্রমাণ ছিল না আমার হাতে। এর জন্য আমি ওকে তেমন ইঙ্গিত করে কথা বললেও সরাসরি কিছু বলিনি। পরে বোঝার পর আমি অনেক বোঝাই, অনেক কিছু বোঝানোর পরেও ও বুঝতেছিল না। পরে আমি ও বোঝানোর জন্য ওর বাবা মার বাড়িতে নিয়ে যাই। বাবা মার বাসায় নিয়ে যাওয়ার পরে তখন সব কিছু আমার এদিকে জানাজানি হয়েছে, মানে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ওর সাথে দেখা সাক্ষাৎ করছে, ছবি টবি উড়াইছে। এই ছবিগুলো নিয়ে আমার ওয়াইফকে আর কি ব্ল্যাকমেল করছে যে যদি তুমি আমার কথা না শোনো তাহলে এই ছবিগুলো ভাইরাল করে দিব। পরবর্তীতে ওর 2টা কানের রিং ছিল, নুপুর ছিল, হাতের ব্রেসলেট ছিল, ওগুলো বিক্রি করে ছেলেটাকে টাকা পয়সা দিয়ে দিছে। এখন তারপরে যখন দেশের বাড়িতে নিয়ে গেলাম, পরে তো এগুলো আমি জানতাম না। পরে যখন আমরা বাড়িতে গেলাম, ওর বাবা মার কাছে গেলাম, তখন ওই ছেলেটা ফেসবুকে ছবিটা আপলোড করে দিছে। পরে ফেসবুকে ছবি যখন আপলোড হয়েছে আমার ছোটো বোন একটা দেখছে। পরে আমার ওয়াইফের মাথায় আমি কোরআন তুলে দিছি যে তোমার সাথে কি কি ঘটছে, তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কী জন্য করছো, সব কিছু আজকে খুলে বলো। পরে সব কিছু ডিটেলসই খুলে বলছে। আমি ওর মায়ের কাছে সুন্দর করে নিয়ে যে বুঝে আমি দিয়ে চলে আসছি। সম্পর্ক শেষ? হ্যাঁ, সন্তান একটাই, সন্তান এখনও ওর কাছেই আছে। এখন আমি না পারতেছি বাবা মার কাছে যাইতে, মানে বাবার মনে কষ্ট দিছি, মায়ের মনে কষ্ট দিছি, স্ত্রীর কথা শুনে। হ্যাঁ, ওর জন্য সব কিছু করলাম। কিন্তু আমার কথা হচ্ছে যে এত কিছু পরে, এত কিছু হওয়ার পরেও আমার পক্ষে মানে নেওয়াটা সম্ভব না। আমি চাই ডিভোর্সই হয়ে যায়। কারণ আমার সবথেকে একটা বড় কষ্ট কি, যে মেয়েটা ডিভোর্সি ছিল সমাজের চোখে কিন্তু তার কোনো মূল্য নেই, একটা টিস্যুর মতো। তো যাই হোক, যে কোনোভাবে হোক আল্লাহ আমার কপালে মিলেছে, ওটা আমি আপন করেই নিয়েছিলাম। নেবার পরে ওর তো একটা বিবেক বিবেচনা করার দরকার ছিল যে আমি কোথা থেকে কোথায় আসছি। তো তারপরেও আমার সাথে এত বড় বেইমানিটা ঘটলো। এখন বলার মতো কথা একটাই, যে আমি যে ভুলটা করছি, বইয়ের কথা শুনে বাবা আমার মনে কষ্ট দিছি, লাস্টে কিন্তু পরিণতি কি, আমি আমার অপরাধের সাজাটা পেয়ে গেছি, বাবা মায়ের সাথে অন্যায় করছি। আর ও যেটা অন্যায় করছে সেটারও সাজা মোটামুটি পাইছে। কিন্তু আমার একটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার ওয়াইফের যে প্রেমিক, তাকে একটা বলার উদ্দেশ্য, সে যদি আমার ভিডিওটা দেখে থাকে, তাকে একটা কথা বলি যে ভাই, যদি তুমি তাকে আপন করতে নাই পারো, তার ক্ষতি করো না। মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে, যে যেটা মনে করেন যে আল্লাহ যেটা কপালে মিলাইছে তা নিয়ে সন্তুষ্ট থাকার দরকার। হাজব্যান্ড গরিব হোক সমস্যা নেই, কিন্তু ভালোবাসাটাই ম্যাটার করে। আপনি টাকা পয়সার লোভে অন্যত্র খুঁজতে যাবেন, এটা হবে না। কিছু না, টাকা পয়সার মধ্যে ভালোবাসা থাকে না, আরও বেশি বিপদে পড়বেন। এখন আপনার হাজব্যান্ড অসহায় আছে, একটু গরিব, একটু ভালো মন্দ খেতে কম পারতেছেন, আলহামদুলিল্লাহ, ওটা আলহামদুলিল্লাহ করেন। কিন্তু দেখা গেছে একটা বিবাহিত মেয়ের কাছে একটা ছেলে আসে শুধু কি তার ক্ষতি করার জন্য, তার কোনোদিনও ভালো করবে না, শারীরিক চাহিদা মেটানোর জন্য। প্লাস হচ্ছে যে আমার বউ যেরকম প্রতারণার শিকার হয়েছে, এটাই চলে, এর থেকে আর বেশি কিছু আশা করো না।